মহাবিশ্বের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে কত কিছুর পরিবর্তন হচ্ছে। পরিবর্তনই জগতের নিয়ম। আমরা বেশিরভাগ মানুষই পরিবর্তন, এই কথাটি শুনলেই বোধহয় চমকে উঠি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি পরিবর্তন ছাড়া সবকিছু কেমন একঘেয়ে হয়ে যেত? অনেকটা সেই গানের মতো, খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। ঠিক তাই, পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তনের মধ্য দিয়েই আমরা টিকে আছি। আর এই টিকে থাকতে হয় আমাদের শিক্ষা ও দক্ষতা দিয়ে। আমাদের দক্ষতার পূর্ণ বিকাশ তখনই ঘটে যখন নেতৃত্বের গুণাবলী ধারণ করে আমরা হেঁটে যাই মানবিকতার পথে। আমার মেন্টর আয়োজনে যথারীতি আপনাদের সাথে আছি আমি সুরাইয়া। আজ কথা বলবো একজন নেতা হয়ে ওঠা এই বিষয়টি নিয়ে। আজ স্টুডিওতে উপস্থিত আছেন রুম টু রিড বাংলাদেশের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি রুকসানা সুলতানা, যিনি আমাদের আজকের আয়োজনের মেন্টর, এবং একজন কিশোরী মেহেরজাবিন খান। শ্রোতা বন্ধুরা, আমাদের এই আয়োজনটি অনলাইনে শুনতে লগ ইন করুন লাইভ রেডিওতে, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়াও যুক্ত হতে পারেন রুম টু রিড বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। বরাবরের মতো আয়োজনের একেবারে শেষে থাকছে বিশেষ আকর্ষণ কুইজ পর্ব, যেখানে ভাগ্যবান শ্রোতা হিসেবে কুইজে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন বিশেষ পুরস্কার। তাই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। কেমন আছেন মেন্টর? আলহামদুলিল্লাহ, ভালো আছি সুরাইয়া আপা। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমিও ভালো আছি রুকসানা আপা। ফিরতে চাই মেহেরজাবিনের কাছে। মেহেরজাবিন, কেমন লাগছে তোমার আজকের এই আয়োজনে এসে? জি, খুব ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাদেরকে। কোন ক্লাসে পড়ছো? একাদশ শ্রেণীতে পড়ছি আপু। আজ আমরা কথা বলছি একজন নেতা হয়ে ওঠা বিষয়টি নিয়ে। তুমি বিষয়টিকে কিভাবে দেখো? ছোটবেলা থেকেই নেতা বলতে শুধু রাজনৈতিক বিষয়ে জড়িত এমন কাউকেই নেতা হিসেবে ভাবতাম, কিন্তু এর বাইরেও যে নেতা হওয়া যায় তা নিয়ে কখনো চিন্তা করিনি। আচ্ছা, চলো মেন্টরের কাছ থেকেই শুনি। জি, ধন্যবাদ সুরাইয়া আপা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের চারপাশে অনেক ধরনের নেতৃত্ব ও নেতা ছড়িয়ে আছেন। নেতৃত্ব মানেই শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, নেতৃত্বের পরিসর ব্যাপক। সময়ের সাথে আমাদের কিশোর কিশোরীরা যখন বড় হচ্ছে, তখন জীবনটাকে নিয়ে অনেক কিছু ভাবছে ও প্রতিনিয়ত শিখছেও। এই বেড়ে ওঠায় তারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করছে এবং নিজেকে তৈরি করছে। আমরা আমাদের জীবনে কম বেশি সবাই কোনো না কোনো শিক্ষার মধ্য দিয়েই সময়কে অতিবাহিত করি। কেউ এই অভিজ্ঞতা থেকে তার জীবনটাকে সমৃদ্ধ করে, আবার কেউ কেউ ঘটে যাওয়া বিষয়গুলো থেকে কিছু শেখে। এই শিখন প্রক্রিয়াতে সে নিজেকে আবিষ্কার করে। নেতৃত্ব এমন একটি গুণ যা তার জীবনের রূপরেখাটাকেই বদলে দিতে পারে। নেতৃত্বের গুণগুলো একজন মানুষকে স্বমহিমায় বিকশিত করে। তাহলে কি মেন্টর যে কোনো ব্যক্তি নেতা হতে পারেন? ঠিক তাই মেহেরজাবিন, যে কোনো ব্যক্তিই নেতা হতে পারেন এবং তাদের নেতৃত্বের শক্তি ভিন্ন ভিন্ন হতে পারে। তবে যে বিষয়টিতে আমি জোর দিতে চাই তা হলো আদর্শ নেতা হয়ে ওঠা। আমরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের প্রমাণ দিতে পারি। সেটা হতে পারে বাড়িতে, হতে পারে স্কুলে, হতে পারে সমাজে, এমনকি বিষয়টি সমগ্র রাষ্ট্রকেন্দ্রিকও হতে পারে। আচ্ছা, তাই? আগে তো বিষয়টিকে এমনভাবে দেখিনি। তার মানে দাঁড়াচ্ছে বাড়িতেও আমি নেতৃত্ব চর্চা করতে পারবো, পাশাপাশি আমাকে ভালো উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। চমৎকার বলেছ মেহেরজাবিন। তুমি অনেক ধরনের কাজের মাধ্যমেই নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসকে তুলে ধরতে পারো। এই যেমন তুমি তোমার ছোট ভাই বোনকে স্কুলের পড়া তৈরিতে সাহায্য করতে পারো। তোমার বাবা মার যদি প্রাতিষ্ঠানিক লেখাপড়া না জানা থাকে, তাহলে তাদেরকে রিডিং পড়া শেখাতে পারো। বাবা মাকে বাড়ির কাজে সাহায্য করতে পারো। সবচেয়ে বড় কথা, ছোট ছোট ভালো কাজ মিলিয়েই একদিন তুমি বড় নেতা হয়ে উঠতে পারো। আর এর জন্য দরকার উদ্যোগ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা। আচ্ছা মেন্টর, একজন নেতা মানুষকে কিভাবে সহযোগিতা করতে পারেন? খুব ভালো প্রশ্ন করেছো মেহেরজাবিন। মানুষকে ভালো মন্দের পথ দেখাতে একজন নেতা সাহায্য করতে পারেন। একজন যোগ্য নেতা ভালো নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দিতে পারেন। তাহলে মেন্টর, নেতৃত্ব বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন।
নেতৃত্ব এমন এক ধরনের শিল্প যা মানুষকে প্রভাবিত বা দিক নির্দেশনা প্রদান করে, এমন একটা পথ খুঁজে বের করে সহায়তা করে যাতে করে নেতা অনুগত, আত্মবিশ্বাসী, শ্রদ্ধাশীল এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো ভালো উদ্দেশ্য অর্জন করতে পারে। মেন্টর, জি, আলোচনা থেকে তাহলে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নেতা ও অন্যটি হচ্ছে নেতৃত্ব। দুটো বিষয়ের মেলবন্ধনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সুরাইয়াপা, নেতা ও নেতৃত্ব যে কোনো জাতির জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা হলেন একজন ব্যক্তি, আর নেতৃত্ব হচ্ছে প্রক্রিয়া। একজন নেতার একটি মনোনীত পদ বা উপাধি থাকতে পারে, তবে যে কেউ তার নিজস্ব পদে থেকে তার নেতৃত্ব প্রদর্শন করতে পারেন। আর নেতৃত্ব বিভিন্নভাবেই প্রকাশ পেতে পারে। তবে আবারও ওই একই বিষয়ে আলোকপাত করতে চাই, তা হলো একজন প্রকৃত নেতা নিরপেক্ষ, যিনি কল্যাণের পথে রোল মডেল হয়ে ওঠেন, উদাহরণ হয়ে ওঠেন মানুষের আস্থার প্রতীক হিসাবে। সুরাইয়াপা, তাহলে মেন্টর, একজন নেতার তো নেতৃত্ব প্রদানের জন্য অনেক গুণাবলী থাকতে হয়, তাই না? ঠিক তাই, নেতৃত্বের অনেক গুণাবলী রয়েছে। একজন নেতার মধ্যে বহুমাত্রিক গুণের মিশেল থাকে। সাধারণভাবে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন। পাশাপাশি তার মধ্যে দূরদর্শিতার গুণ লক্ষ্য করা যায়। যোগাযোগের দক্ষতা থাকে সুনিপুণ। এছাড়া বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকে। আচ্ছা মেন্টর, এই গুণগুলো ছাড়াও দলের মধ্যে তার কি কি গুণাবলীর পরিচয় পাওয়া যায়? একজন নেতা অন্যকে প্রভাবিত করার দক্ষতা রাখেন। তিনি দলীয় সদস্যদের অনুপ্রাণিত করেন। এছাড়া একজন প্রকৃত নেতা অধিকারের মধ্যে বৈষম্য করেন না, অর্থাৎ তিনি মানবাধিকার লঙ্ঘন করেন না, কোনো অন্যায়, অপকর্ম বা দুর্নীতি প্রশ্রয় দেন না। এছাড়াও নেতা গণতান্ত্রিক চর্চা করেন। তিনি কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন না, কখনো মিথ্যা আশ্বাসও দেন না। তিনি সর্বক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। বিনয়ী হয়ে দলের মধ্যে সমানুভূতির চর্চা করেন। সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহ দেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলে অন্যদের মতামত জিজ্ঞাসা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া ব্যক্তি স্বার্থের চেয়ে সামাজিক স্বার্থকে গুরুত্ব দেন বেশি। জি, বুঝলাম। আচ্ছা মেন্টর, জাতি ধর্মভেদে নেতৃত্বের ধরন কি ভিন্ন হতে পারে? তুমি খুব ভালো প্রশ্ন করেছ মেহেরজাবিন। জাতি, ধর্ম ও সাংস্কৃতিক মূল্যবোধের কারণে নেতৃত্বের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে, আর তাই ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধরনের নেতৃত্বের স্বরূপ দেখতে পাওয়া যায়। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ আছে, আর তাই একজন নেতার তার নিজের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। মেহেরজাবিন, তুমি কি বলতে পারো তোমার নিজের মধ্যে নেতৃত্বের কোনো গুণাবলী আছে কিনা এবং নিজেকে নেতা হিসাবে ভাবো কিনা? আমি আত্মবিশ্বাসী, সময় ব্যবস্থাপনা ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, আপনার উদাহরণগুলো থেকে আমার মধ্যে নেতৃত্বের অনেক গুণাবলী দেখতে পাচ্ছি, কিন্তু আগে নিজেকে কখনো নেতা হিসেবে ভাবিনি। এখন মনে হচ্ছে আমিও একজন নেতা এবং আমি পারবো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমি তোমার মধ্যে নেতৃত্বের গুণাবলী চিহ্নিত করতে পেরেছ, সেই জন্য তোমাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপু। তোমার মতো যারা কিশোর কিশোরীরা রয়েছে, তারা নিজেরাই নিজেদের নেতৃত্বের সাথে সম্পর্কিত ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে পারো। যেমন যোগাযোগ দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ, বিশ্লেষণী চিন্তা, সময় ব্যবস্থাপনা, সমানুভূতি, অন্যদের ক্ষমতায়নে সাহায্য করা, সক্রিয় শোনা, ইতিবাচক মানসিকতা, সত্যবাদিতা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা, সিদ্ধান্ত গ্রহণ, দ্বন্দ্ব নিরসন, সমন্বয় করা, শ্রবণ করার দক্ষতা। এই বিষয়গুলোর প্রতি একজন শিক্ষার্থী মনোযোগী হলে তার নেতৃত্ব দেওয়ার দক্ষতা অবশ্যই বাড়বে। শুধু জীবন দক্ষতার এই চর্চাগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। তাহলে প্রকৃত অর্থে একজন শিশু ধীরে ধীরে নেতৃত্বের দিকে যাবে এবং নিজেকে একজন সফল নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আচ্ছা মেন্টর, আমি স্কুলে কিভাবে নেতৃত্ব দিতে পারি? খুব ভালো প্রশ্ন করেছো মেহেরজাবিন। তুমি তোমার স্কুলে শিক্ষার্থীদের উপকারে লাগতে পারে এই ধরনের ভালো কিছু উদাহরণ তৈরি করতে পারো। ধরো
তোমার স্কুলে যদি কোনো ক্লাব থাকে তবে বিদ্যালয়ের অভ্যন্তরে নানা কর্মসূচির নেতৃত্ব দিতে পারো। হুম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সেবামূলক সংগঠন থাকে, তুমি তাতে যুক্ত হয়ে নির্দেশনার কাজে অংশ নিতে পারো। এছাড়া কোনো বন্ধুকে বাড়ির কাজে সাহায্য করে তুমি সহযোগিতামূলক নেতৃত্বের চর্চা করতে পারো। স্কুলে বার্ষিক প্রতিযোগিতা হয়, তুমি নিশ্চয় জানো, তাই না? হুম। বার্ষিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়ালিকা তৈরি, বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, এগুলোতে অংশগ্রহণের জন্য তুমি তোমার বন্ধুদের সংগঠিত করতে পারো, তাদের প্রণোদনা বা উৎসাহ দিতে পারো। হুম। এছাড়া বিদ্যালয়ের পক্ষে তুমি তোমার এলাকায় নানা সেবামূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব নিতে পারো। মেন্টর আপু, ধরুন আমি বিদ্যালয়ে গাছ লাগাতে চাই, একদম প্রথম থেকে শুরু করলে আমাকে কি কি বিষয় নিয়ে ভাবতে হবে? বাহ, তুমি একটা চমৎকার ধারণার কথা বললে তো মেহেরজাবিন। ধরো তোমার স্কুলে যদি কোনো বাগান না থাকে, কিন্তু খালি মাঠ আছে আর বাগান করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, তাহলে কিন্তু তুমি সহজে একটি প্রজেক্টের রূপরেখা তৈরি করতে পারো। তাই কিভাবে? তুমি কাজটি করার জন্য প্রথমেই তোমার ক্লাসের সহপাঠীদের তোমার আইডিয়াটি খুলে বলতে পারো। মনে রেখো, আইডিয়া বলার সময় এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। হুম। চিহ্নিত করতে হবে তোমার ক্লাসের কতজনের এই বিষয়ে আগ্রহ আছে। তারপর তোমরা একটি দল গঠন করতে পারো এবং তা শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে পারো যে তোমরা একটি বাগান করতে চাও। প্রধান শিক্ষকের অনুমতি নেবার পর তোমরা সহপাঠীরা মিলে একটি পরিকল্পনা করতে পারো। আচ্ছা। পরিকল্পনায় থাকতে হবে কতটুকু জায়গা জুড়ে বাগানটি করা হবে, কি কি গাছ লাগানো হবে, সেই অনুযায়ী বীজ এবং গাছ কিভাবে কোথা থেকে সংগ্রহ করতে হবে সে বিষয়েও আলোচনা করতে হবে। তাছাড়া সেই অনুযায়ী জমিটা তৈরি করতে হবে। যদি একদিকে ফুলের চাষ হয়, অন্যদিকে তোমরা কিছু সবজি বা স্থায়ী কিছু গাছের কথা ভাবতে পারো। হুম। মনে রেখো, গাছ লাগানোর উৎকৃষ্ট সময় হলো বর্ষাকাল, কিন্তু শীতেও তুমি ফুল ও বাহারি সবজির কথা ভাবতে পারো। তারপর মেন্টর? প্রথমেই তুমি হয়তো অনেক বড় উদ্যোগ নিতে নাও পারতে পারো, কিন্তু তোমার পিছিয়ে গেলে চলবে না। তোমাকে উদ্যমী ও সাহসী হতে হবে, হাল ছেড়ে দেয়া যাবে না। প্রথমেই তুমি যা করতে পারো, তোমার সহপাঠীদের সাথে পরিকল্পনার সময় জিজ্ঞাসা করো তাদের বাড়িতে কোনো গাছ আছে কিনা হুম। এবং তারা সেখান থেকে কোনো চারা গাছ সংগ্রহ করতে পারে কিনা। এমনকি তোমার এলাকার পরিচিত কারো কাছ থেকেও বীজ বা চারা গাছ সংগ্রহ করা যেতে পারে। তারপর তোমরা ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে পারো। এই দলগুলোর কাজ কি মেন্টর? তুমি এভাবে দল তৈরি করতে পারো, যেখানে প্রথম দল জমি তৈরি করবে, হুম। দ্বিতীয় দল বীজ সংগ্রহ করবে, হুম। তৃতীয় দল বেড়া লাগানোর জিনিসপত্র, অপর দল গোবর, সার, পানি ইত্যাদি উপকরণ জোগাড় করবে। কোন দিন থেকে তোমরা কাজটি শুরু করবে তার একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে হুম। এবং বীজ বপন বা চারাগাছ লাগানোর ক্ষেত্রে প্রধান শিক্ষক, এসএমসি সভাপতিকেও দাওয়াত দিতে পারো। দলে মিলে গাছ লাগানোর কাজটি সম্পূর্ণ করে বেড়া দিয়ে দিতে হবে। কেন বলো তো মেহেরজাবিন? যাতে করে হাঁস মুরগি, গরু ছাগল নষ্ট না করতে পারে বা কোনো বহিরাগত আঘাত না আসতে পারে। খুব ভালো বলেছ মেহেরজাবিন। প্রতিদিন তদারকি সহ পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। দেখবে এই দলীয় উদ্যোগের মাধ্যমে তোমাদের সামাজিক উন্নয়নের পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নয়নের সুযোগ ঘটবে। বাহ, চমৎকার করে বুঝিয়ে বললেন মেন্টর। মেহেরজাবিন, তুমি কি কিছু যোগ করতে চাও? জি, নেতৃত্বের বিষয়টি কিভাবে এই ধরনের উদাহরণের সাথে সম্পর্কিত মেন্টর? মেহেরজাবিন, লক্ষ্য করলে দেখতে পাবে যে তুমি যখন এই উদ্যোগ নিয়েছ তার জন্য তোমাকে স্কুলের প্রধান শিক্ষক ও সহপাঠীদের সাথে কার্যকর যোগাযোগ করতে হবে। এতে করে তোমার যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটবে, যা নেতৃত্বের একটি বিশেষ গুণ। যখন তুমি একটা মহৎ কাজ শুরু করছো, স্বাভাবিকভাবেই তোমার আবেগ সেখানে কাজ করবে। তবে সমাজে ইতিবাচক মানসিকতার পাশাপাশি কিছু নেতিবাচক মানুষও আছে। তোমার ভালো কাজ তাদের ভালো নাও লাগতে পারে। তারা এমন সমালোচনা করতে পারে যা গঠনমূলক নয়। তাই কোনো খারাপ মন্তব্য শুনলে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিস্থিতি সামলে তোমার বিশ্লেষণী চিন্তাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। ধন্যবাদ মেন্টর। আসলেই সময়ের কাজ সময়ে করাও খুব গুরুত্বপূর্ণ। তুমি ঠিক কথাটাই বলেছ মেহেরজাবিন। সবই করলে কিন্তু সময় মতো করলে না, এতে নেতা হিসেবে তোমার প্রতি অন্যদের আস্থা নষ্ট হয়ে যেতে পারে, দলীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। সময় ব্যবস্থাপনার পাশাপাশি দলে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের প্রতি তোমার মনোভাব, আচার আচরণ সমানুভূতিশীল হতে হবে। অন্যেরাও যাতে এই চর্চাগুলো করে তাও নিশ্চিত করতে হবে। বেশ বললেন মেন্টর। আপনাদের কথা সূত্র ধরেই জানতে চাওয়া, অনেক সময় আমরা দেখেছি যে নিজেকে ক্ষমতাবান বা শক্তিশালী করার জন্য অনেকে ছলচাতুরির আশ্রয় নেয়। এক্ষেত্রে একজন আদর্শ নেতা বিষয়টি কিভাবে তত্ত্বাবধান করতে পারেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সুরাইয়া আপা। জি, কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটে থাকে। মানুষ তখনই এই ধরনের ছলচাতুরির আশ্রয় নেয় যখন সে অসৎ হয়, আর তাই নেতাকে ভালো কৌশল অবলম্বন করতে হবে। দলের মধ্যে সকলেই সমান হবে না, নেতাকে মেনেই নিতে হবে সব ধরনের মানুষ একটি দলে থাকবে। কেউ মূল্যবোধ বিরোধী কাজ করছে কিনা তা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, তারপর এই বিষয়ে কথা বলতে হবে। এরপরেও যদি ঠিক না হয় সিনিয়র কারো সাহায্য নিতে হবে। সকলের সম্মতিক্রমে দলের মধ্যে ইতিবাচক পরিবেশ রক্ষার্থে দল থেকে প্রয়োজনে বহিষ্কারের উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, একটি দলের একজনও যদি নেতিবাচক কাজের সাথে সম্পৃক্ত হয় তবে পরোক্ষভাবে সে দায় সবার উপরই বর্তায়। দলে সবাই একে অপরের পরিপূরক। কেউ যদি খারাপ কাজে যুক্ত হয় তবে দলের মর্যাদা নষ্ট হবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা মেন্টর, একজন নেতা কি সুদূর প্রসারী চিন্তা করবেন নাকি বর্তমানকে নিয়ে সন্তুষ্ট থাকবেন? মেহেরজাবিন, নেতাকে অবশ্যই ভালো পরিকল্পনাকারী হতে হবে। তিনি যেমন একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা করবেন, পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করবেন যা তাকে ছোট থেকে একজন সফল নেতা হতে সাহায্য করবে এবং অন্যদের মঙ্গলকে ত্বরান্বিত করবে। তবে মনে রেখো, শুধু নিজের ক্ষমতায়ন নয়, অন্যদের ক্ষমতায়নে সাহায্য করতে হবে। শুধু নিজের সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে চলবে না। বিদ্যালয় বা কমিউনিটির সমস্যা সমাধান বা জাতীয় বিষয়গুলো নিয়ে ভাবনা করাটাও কিন্তু জরুরি। মেন্টর, মেহেরজাবিনের প্রশ্নের রেশ ধরে জানতে ইচ্ছে করছে যে দূরদর্শী নেতৃত্ব বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সুরাইয়া আপা, যে কোনো বিষয় মূল্যায়নের ক্ষেত্রে এক একজন মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে। আমরা সাধারণত নিজে যা দেখে অভ্যস্ত তেমন করেই আমাদের ভাবনা পরিচালিত করি। একজন নেতা নিজের অবস্থান ছাড়াও অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, কেন অপরপক্ষ ভিন্নভাবে দেখছে তা বিশ্লেষণ করেন। সবকিছু বিবেচনায় রেখে একজন দূরদর্শী নেতা আগাম কিছু কল্পনা করেন যা তিনি বাস্তবে রূপ দিতে চান। নতুন সম্ভাবনাকে তৈরি করতে দলের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে একজন দূরদর্শী নেতা নানা উদ্যোগে বাস্তবায়নের পদক্ষেপ নেন। একজন দূরদর্শী নেতা ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারেন। তাই রাষ্ট্র বিনির্মাণে একজন দূরদর্শী নেতার খুব প্রয়োজন। বেশ বললেন মেন্টর। অনেক সময় আমরা দেখেছি যে ভালো কোনো কাজের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই বিষয়টিতে নেতা কিভাবে ভূমিকা রাখতে পারেন? সুরাইয়া আপা, যে কোনো সময় যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হতেই পারে। দুঃখজনক হলো কখনো কখনো কোনো ভালো উদ্যোগ বাস্তবায়ন নিয়েও দ্বন্দ্ব হতে পারে। একটু আগেই আমরা বিদ্যালয়ে বাগান করা নিয়ে কথা বলছিলাম। ধরুন, যখন পরিকল্পনা করা হচ্ছিল তখন অনেকেই প্রথমে দল নির্বাচনে বিরোধিতা করতে পারে। আবার কেউ একজন বলল, আমরা বাড়ি থেকে বীজ এবং চারা কোনোটাই আনতে পারবো না। কেউ বা বলল, স্কুলের মাঠ থেকে টিউবওয়েলটা বেশ দূরে এবং প্রায়শই সেখানে পানি থাকে না, তাই এই বাগানটি করা অর্থহীন। দলে কেউ কেউ বিষয়টিকে সমর্থন করলো, আবার কেউ কেউ বলল, চ্যালেঞ্জ তো থাকবেই, এর মধ্যেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখা গেল দলের 10 জনের মধ্যে 6 জনই নেতিবাচক এবং যার ফলে দ্বন্দ্ব শুরু হলো। বেশিরভাগই মতামত দিল বাগানটি করার দরকার নেই। এরকম নানা ধরনের বাধা তৈরি হতে পারে। তাই নেতা হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। সূক্ষ্মভাবে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো বিবেচনা করতে হবে। প্রয়োজনে বিকল্প বিষয়গুলো নিয়ে পূর্ব থেকেই ভাবনা করতে হবে। এই পর্যায়ে নেতা বিষয়টি সমাধান করার জন্য বলতে পারেন, ঠিক আছে বন্ধুরা, তোমাদের কথা শুনলাম,
এবং আমার ভীষণ ভালো লাগছে তোমরা কাজটির ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকের কথাই ভেবেছ। এমনটা বলা যায় মেহেরজাবিন? জি মেন্টর, এখানে তো মেন্টর নেতা সবার সঙ্গেই পর্যায়ক্রমে আলোচনা করতে পারেন। তা পারেন। তিনি বলতে পারেন, এখন তোমরা বলো কতজনের বাড়ি থেকে চারা ও বীজ কোনোটাই দিবে না। নামগুলো শোনার পর নেতা বলতে পারেন, আজকে আমরা স্কুল শেষ হবার পর তোমাদের কজনের বাড়িতে যাব এবং অভিভাবকদের কাছে বিষয়টির প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবো। বিশেষ প্রয়োজনে আমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও সহযোগিতা চাইতে পারি। যেমন প্রধান শিক্ষকের সাথে কথা বলে আমরা টিউবওয়েলটি মেরামত করতে পারি। তাছাড়া পাশেই একটি পুকুর আছে, সেখান থেকেও আমরা পানি সরবরাহ করতে পারি। এছাড়া স্কুলের ফান্ডেও কিছু উন্নয়নমূলক কাজের অর্থ বরাদ্দ থাকে, সেখান থেকেও আমরা সহযোগিতা নিতে পারি। গ্রামে যেখানে সেখানে চারাগাছ হয়, সেখান থেকেও আমরা সংগ্রহ করতে পারি। এখন বলো, তোমরা কি কাজটি করতে আগ্রহী? এইভাবে একজন নেতা সুনির্দিষ্ট ও সুকৌশলে যে কোনো সমস্যার সমাধান করে দ্বন্দ্ব নিরসন করতে পারেন। চমৎকার করে বুঝিয়ে বললেন। মেন্টর, পরিবার কিভাবে শিশুদের নেতা হতে সহযোগিতা করতে পারেন? আচ্ছা, নেতৃত্বের একটি গুণ বলেছিলাম বিশ্লেষণী চিন্তা। আপনার এই প্রশ্নটা আমি মেহেরজাবিনের কাছে রাখি, দেখি ও কেমন বিশ্লেষণ করতে পারে। কি বলেন? বেশ তো। আমার মনে হয় মেন্টর নেতা হবার জন্য পরিবার শিশুটির প্রতি মনোযোগী হতে পারেন, তার ভালো মন্দের খোঁজ নিতে পারেন, কোন কোন কাজে সে উৎসাহী তা বুঝে পরিবার তাকে সহযোগিতা করতে পারেন। পরিবারের ছোট বড় যে কোনো সিদ্ধান্তে শিশুটির মতামত নিতে পারেন। খুব ভালো বলেছ। আমি তোমার কথার সাথে যোগ করি মেহেরজাবিন। জি। পরিবার শিশুটিকে ছোটবেলা থেকেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা শেখাতে পারেন। ছোট ছোট দায়িত্ব দিয়ে তাকে দায়িত্ব নেওয়া শেখাতে পারেন। পরিবারের সদস্যদের প্রতি যত্নবান হওয়া, আত্মীয় ও প্রতিবেশী উপকারে এগিয়ে যাওয়া, কারোর প্রতি যত্নবান হওয়া, স্বার্থপর না হওয়া, উদার হওয়া, বিশ্লেষণী চিন্তার মাধ্যমে কাজ করা, অল্পতে সন্তুষ্ট হওয়া, কেউ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করা ইত্যাদি কাজের মাধ্যমে পরিবার বিভিন্ন উদ্যোগ নিতে পারেন। বাহ, দুজনেই চমৎকার বললেন। মেন্টর, বিদ্যালয়ে একজন শিশু তার নেতৃত্বের চর্চা বিভিন্নভাবে করতে পারে। যেমন ক্লাসের ক্যাপ্টেন হতে পারে, বিদ্যালয়ের স্কাউট, রেড ক্রিসেন্ট, চক্ষু ক্যাম্প, ক্লাবের বিভিন্ন কাজের বিষয়ে নেতৃত্ব দিতে পারেন। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ্য ভূমিকা আছে সোরাইয়াপা। একটি সুস্থ শিক্ষণ পরিবেশে শিক্ষক জ্ঞানদান করেন এবং তিনি শিক্ষার্থীদের মধ্যে মানবীয় গুণাবলীর বিকাশ ঘটান। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার চর্চার সুযোগ তৈরি করে দেন। বিদ্যালয়ের বিভিন্ন কাজে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশের প্ল্যাটফর্ম তৈরি করেন। এছাড়া নেতা হয়ে ওঠার চর্চায় একজন শিক্ষক রোল মডেলের ভূমিকাও পালন করতে পারেন। আচ্ছা মেন্টর, সমাজে তো অনেক বড় বড় নেতা আছেন, আমাদের বয়সী কিশোর কিশোরীরা কি সেখানে কখনো পৌঁছাতে পারবে? অবশ্যই মেহেরজাবিন, কেন নয়? তোমরাই তো ভবিষ্যৎ কর্ণধার। নেতৃত্ব দেওয়ার দক্ষতা সব মানুষের মধ্যেই কম বেশি আছে। অন্যের বিপদে এগিয়ে আসা, সমাজের সার্বিক কল্যাণে নিজেকে যুক্ত করা, সমানুভূতিশীল হওয়ার চর্চা অনেকের মধ্যেই খুব একটা দেখা যায় না। আর তাই এই বিষয়গুলোর চর্চা করে ও তার প্রতিফলন দেখিয়ে নিজেকে প্রমাণের সুযোগ তো রয়েছেই। আর একজন নেতা হয়ে ওঠার যাত্রায় তোমাকেও একজন আদর্শ নেতা নির্বাচন করতে হবে, যাকে তুমি অনুসরণ করবে, যার জীবনবোধ তোমাকে মুগ্ধ করবে। বেশ বললেন মেন্টর। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেহেরজাবিন, তুমি কি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? জি অবশ্যই। আমি শুধুমাত্র আমার পরিবার নয়, বিদ্যালয় ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আজীবন কাজ করে যেতে চাই। আর আমার বয়সী যারা আছো তাদেরকেও আমি বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানবতার কল্যাণে এসো, আমরা একসাথে কাজ করি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। মেন্টর, ফিরে আসি আপনার কাছে। জি সুরাইয়াপা, আমাদের মধ্যে অনেকেই ভাবি সাধারণ মানুষ আবার নেতা হয়ে কি করবে, এ সমস্ত আমাদের কর্ম নয়। কিন্তু এখনই সময় নিজেকে তৈরি করার।
লক্ষ্য স্থির করতে হবে, মেধায় চেতনায় নিজেকে বিকশিত করতে হবে অনন্য মানুষ হিসাবে। আর নতুন প্রজন্মকে আমাদেরকেই সুযোগ করে দিতে হবে, তৈরি করতে হবে আগামী দিনের সফল নেতা হিসাবে। বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব থেকে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বদা মাথা উঁচু করে দেখতে চাই। যারা জয় করে নেবেন হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। সবার জন্য শুভকামনা। ভীষণ ভালো লাগলো আপনাদের দুজনকে আজকের আয়োজনে পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ সুরাইয়া আপা। শ্রোতা বন্ধুরা, রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় মেন্টরিং কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে আজ মেন্টর হিসেবে কথা বললেন মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি রুকসানা সুলতানা ও একজন কিশোরী মেহেরজাবিন খান। বন্ধুরা, আমাদের গত পর্বের কুইজটি ছিল সামাজিক দক্ষতা মানে আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপন। বিবৃতিটি সত্য না মিথ্যা? সঠিক উত্তর হল সত্য। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কোনো শ্রোতার কাছ থেকে কুইজের সঠিক উত্তর না পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। আমাদের আজকের কুইজটি হল সফল নেতা হওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার দরকার নেই, সত্য না মিথ্যা? উত্তর পাঠাতে SMS করুন 096385552222। আমি আবারও বলছি 096385552222 এই নম্বরে। SMS পাঠানোর সময় অবশ্যই সঠিক উত্তরটির সাথে নিজের নাম ও কোথা থেকে লিখছেন তা লিখে পাঠাবেন। সঠিক উত্তরদাতা শ্রোতাদের মধ্য থেকে লটারি করে দুজনকে বেছে নেব বিজয়ী হিসেবে। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের বিশেষ অনুরোধে এখন থেকে আমরা ইমেইলেও কুইজের উত্তর গ্রহণ করব। ইমেইল করার ঠিকানা bangladesh@roomtoread.org, অর্থাৎ BANGLADESH@rwmtoread.org এই ঠিকানায়। শ্রোতা বন্ধুরা, আমাদের সমাজে সফল নেতৃত্বের অনেক উদাহরণ রয়েছে, এখনো অনেক দূর যাওয়া বাকি। চলুন সৃজনশীল হই, একতাবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি, নতুনত্বের আভায় রাঙিয়ে তুলি পৃথিবীকে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে শোনাবো এই গানটি। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা বন্ধনহীন, জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মণিধর। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মণিধর। মোরা হাসি গান সময় উচ্ছল, মোরা মুক্ত পক্ষ নবচল। মোরা বৃষ্টির জল বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম।